শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপটটা হয়তোবা এভাবেই বদলে যায়। বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমোখারাম। সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের ঝাড়ু মিছিল। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুর নগরকান্দা উপজেলা যুবদল। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এই ঝাড়ু মিছিল করা হয়। সাংবাদিক অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনারা নামটা পরিচিত। তিনি অর্থের বিনিময়ে ওই যুক্তরাজ্যে বসে যে মিথ্যা প্রচারণা করেছে, জাতীয়তাবাদের গতরে আগুন ধরে গেছে। আজকে ইলিয়াস আলী যুক্তরাজ্যে বসে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে, এই দক্ষিণবঙ্গের পক্ষ থেকে, নগরকান্দা শান্তা থানার পক্ষ থেকে, আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তুমি হয়তো জানো না, এই দক্ষিণবঙ্গের বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে চিনি এবং জানি। টাকাটা পরিষ্কার বলতে চাই, হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে শামা ওবায়েদের নামে ভুয়া তথ্য, মিথ্যা অভিযোগ করেছেন, অভিযোগ প্রত্যাহার করো, না হলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাজাবে। তুমি হয়তো জানো না, শামা ওবায়েদকে, শামা ওবায়েদ সাবেক প্রেসিডেন্টকে, মুবাইদুর রহমানের মেয়ে, বাংলাদেশের এরকম একটা অগ্নিকন্যা আর দ্বিতীয়টা নাই। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। সম্প্রতি বিএনপি নেত্রী শামা ওবায়েদকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন, যেখানে তিনি দাবি করেন যে শামা ওবায়েদ একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। শামা ওবায়েদের ভক্ত এবং সমর্থকরা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চরমভাবে আপত্তিকর ভাষায় আক্রমণ শুরু করেন। কথিত সাংবাদিক অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনারা নামটা পরিচিত। তারা সামাজিক মাধ্যমে ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন অশোভন মন্তব্য ছড়িয়ে রেখেছেন। এদিকে ইলিয়াস হোসেন সামাজিক মাধ্যমে শামা ওবায়েদের আপত্তিকর দুটি ছবি দিয়ে লিখেছেন, ফরিদপুরে দুদিন ধরে শামা ওবায়েদের ভক্তরা খুব লাফালাফি করছে, সেখান থেকে পাঠানো জনসভার ভিডিওটি দেখলাম, আমার বিরুদ্ধে চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে, আমি নাকি টাকার বিনিময়ে শামা ওবায়েদকে এজেন্ট বলেছি, অথচ একই কথা আমি জামায়াতের একজন নেতার ব্যাপারেও বলেছি। যাই বলেছি, আপনাদেরকে সতর্ক হতে বলেছি, এর বেশি কিছু না। আমি বিএনপি বা জামায়াতের শত্রু না, টাকা দিয়ে আমাকে কেনা যায় না। আমি যদি নাকি কোনো কথা বলি, কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। আর টাকার বিনিময়ে কিছু করলে শামার যে ভিডিও আমার কাছে আছে, সেই জিনিস ছাড়লে জীবনে কোনোদিন মুখ দেখাতে পারবে না। সেই সাথে চিটাগাং এর বয়স্ক এক চাচা মিয়ার, যিনি বিএনপির শীর্ষ নেতা, সবাই চেনেন তাকে, এই নামটা বললাম না। চ্যালেঞ্জ করতে চাইলে জাতিকে লিংক দেওয়ার ব্যবস্থা করে দেবেন। বিএনপির সাথে নামটা যুক্ত, তাই কিছু বললাম না, কিন্তু র কানেকশন থাকলে কারো কোনো মাফ নেই, ভারত মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
জানা যায়, শামা ওবায়েদ বরিশাল অঞ্চলে বিএনপির কর্মকাণ্ডকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। বিএনপির নারী নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ হলেন তিনি এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত। তিনি আন্তর্জাতিক পরিসরে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং কৌশলী নেতৃত্ব তাকে তার সমর্থকদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। যদিও শামা ওবায়েদ বিএনপির নেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে নিয়ে নানান সময়ে নানান রকমের সমালোচনা করেছে। শামা ওবায়েদ বিএনপির একজন উদীয়মান এবং সাহসী নেত্রী, যিনি দল এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি জোরালো হবে। স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপটটা হয়তোবা এভাবেই বদলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টারমাইন্ড বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল, মুহূর্তের মধ্যে সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা। আর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে মোটামুটি মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই পরোক্ষভাবে নানান সমালোচনা করলেও এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমি আসলে দেখি নাই, হয়েও থাকতে পারে, বাট আমার চোখে পড়ে নাই। যা করে না আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনার ঠিক একই কাজ করলো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাংবাদিক ইলিয়াস গেল কয়েকদিন আগে আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পার্ট 2 তিনি প্রকাশ করেছিলেন। সেখানে আপনার বিএনপির একজন নেত্রী শামা ওবায়েদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওর একাংশে ভারতীয় দাবি করে একটা রয়ের এজেন্ট বা সামহাও এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের জের ধরে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদেই এই ঝাড়ু মিছিল করা হয়। নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হন। তারপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। তাদের বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, আর যেই মিথ্যা অপপ্রচার করেছে সেটা যেন তাকে ক্ষমা চাওয়া জরুরি। তো মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ আপনার এখানে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলছেন যে বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়া কথা বলছেন। তার এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আপনার বিরাজ করছে। ঝাড়ু মিছিলে ফরিদপুর যুবদল নেতাসহ এখানে বিভিন্নরা উপস্থিত ছিলেন। আর তাদের যে বক্তব্যের অংশটাতে আমার যতটুকু খেয়াল আছে, ভিডিওটা আপনারা প্রয়োজন আরেকবার দেখে নিতে পারেন। সেখানে তিনি ভারতের কিছু গুপ্তচর এই সরকারের মধ্যে অবস্থান করছেন। আবার বিএনপির মধ্যে অনেক নেতারা একটু উদারপন্থী মেন্টালিটি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি সমালোচনা করেছেন। তো সমালোচনা তো তিনি সবসময় করেন, এটা আজকের কাজ না। তবে কেউ কেউ বলছেন, আমরা সর্বশেষ আবার যে কী বলা যায় বাংলা ইনফোটিউবের শাহেদ আলমের একটা বক্তব্য আমরা দেখছিলাম, সেই বক্তব্যের মধ্যে কিন্তু সাংবাদিক ইলিয়াস বেসিক্যালি জামাতকে ক্ষমতায় আনতে চান এমন একটা বক্তব্য আসার পরেও আপনার এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। শাহেদ আহমেদের সেই বক্তব্যের ভিত্তি তিনি হয়তো ভালো জানবেন। শাহেদ আলম বলছিলেন যে শাহেদ আলম জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামী দিনে ক্ষমতায় বিএনপি নাকি জামায়াত ইসলাম। তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি জামাত ইসলামকে আসলে ক্ষমতায় আনতে চান বা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান, আর এই লক্ষ্যে তিনি নানান কাজও করছেন। তো নানান বক্তব্য আছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের পর আমাদের অনলাইন কিংরা বর্তমান বিএনপি বা অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনায় লিপ্ত হয়েছে, আবার তাদের যারা নেতাকর্মীরা আছেন বা অনুসারীরা আছেন সেই সকল ব্যক্তিদের তারাও কিন্তু প্রকাশ্যে নানান ধরনের ক্ষোভ প্রদর্শন করছে। এখন আসলে ওই যে আতে ঘা লাগলে অনেক কিছু হয়ে যায়। এখন সাংবাদিক ইলিয়াস তিনি ভালো জানেন যে আসলে তিনি যে দাবি করেছেন সেটা কতটুকু শক্ত, তবে নেটিজনদের মধ্যে দর্শকদের মধ্যে কিন্তু এই বিষয়টা খুবই পজিটিভলি তিনি ভাইব তৈরি করেছেন যে তিনি যা বলেন তথ্য প্রমাণ সহই বলেন।
এখন দেখা যাক সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষমা চান কিনা। তবে ওনাকে যতটুকু চিনি জীবনও ক্ষমা চাইবে না, বরঞ্চ শামাওয়াবাদকে নিয়ে আরও একটা রিপোর্ট করে বসতে পারে, আরও বিস্তারিত হয়তো আমরা দেখতে পারি আর কি। দেখা যাক। বলতে হচ্ছে আমাদের বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমোখারাম। আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য। আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি, যদিও আপনারা হয়তো অবুঝ, আপনারা বোঝার চেষ্টা করেন না, এই জন্য আমাদেরকে অ্যাটাক করেন, এই জন্যে আমাদেরকে মানে পেশা নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করেন, গালাগালি তো আছেই। তো বিষয়টা হলো যে এই তো অ্যাবাউট 5 মাস আগে, বেশি দিন না, 5 মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম। ইলিয়াস, কনক, পিনাকি, আমি, মাসুম, আরো অনেকের নাম বলা যায়। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম, আর আজকে আমরা আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মানে মুক্তি পেয়ে গেছেন, এত তাড়াতাড়ি আপনারা মানে আমাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছেন। এমনও তো হতে পারে অ্যাবাউট 3 মাস পরে আবার আপনাদের পক্ষেই হয়তো আমরা কথা বলবো, তখন হয়তো আবার আমাদেরকে হিরো বানাবেন। এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসা দরকার। আমার এখনো মনে পড়ে ইলিয়াস ভাই তো কথা বলা শুরু করেছেন অ্যাবাউট 2018 সালের শেষের দিকে কিংবা 2019 সালে। আমি কথা বলা শুরু করেছি আপনার সম্ভবত 2013 কিংবা 2012 সাল থেকে হবে। তখন আমি ফেসবুকে কথা বলতাম। আমি ইউটিউবে আসলাম 2017 সালের মাঝামাঝি। তো তখন তো আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম, আমি, ইলিয়াস, মাসুম ভাই। সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাই, উনি হয়তো আপনাদের চোখে অখ্যাত, কেউ চিনে না, সিলেটি মানুষ, অত সাজিয়ে গুছিয়ে বাংলা বলতে পারেন না, কিন্তু কথা বলতেন। তো আরেকজন ছিলেন শাহেদ আলম, উনি তো নিজেকে সাংবাদিক মনে করেন, অ্যাক্টিভিস্ট মনে করেন না। তো উনি হলেন এমন একজন মানুষ যে উনারও একটা আদর্শ আছে, বাম আদর্শ। উনি বাম ঘরানার সাংবাদিক। উনার আদর্শ হচ্ছে মানে জামাত ফোবিয়া, এটা হলো ওনার মূল আদর্শ। জামাত ফোবিয়া হচ্ছে ওনার মূল আদর্শ, এবং ওটা নিয়ে উনি লেখালেখি বেশি করেন। তো ওনার নামটা না নিলে আবার উনি মাইন্ডও করতে পারেন, আপনারা আবার তার ফলোয়ার যারা আছেন তারাও মনে কষ্ট নিতে পারেন যে নাইব ভাই, শাহেদ ভাই তো অনেকদিন ধরে কথা বলেন। যাই হোক, তো যে কথা বলছিলাম যে সেই 2012, 13, 14, 15, 16, 17, 18, 19 এই সময় এই আমরা 2-3 জন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, কেউ না, নট এ সিঙ্গেল পারসন। আল্লাহর হয়তো কোনো একটা নিয়ামত ছিল এই কোভিড-19, এইটা আমি আল্লাহর নিয়ামত বলবো। এই কারণে বলবো যে এই নিয়ামতটা আসার পরে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেকেই এসে গেলেন। কেন এসে গেলেন? কাজ কাম নাই, ঘরের মধ্যে বসে থাকে, কি করবে? একটু ইউটিউবিং করি, একটু ফেসবুকিং করি। মানে আমি 2020 সালের কথা বলছি। 2020 সালে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেক যোগ্য লোক দাঁড়িয়ে গেল, আমাদের থেকেও যোগ্য লোক দাঁড়িয়ে গেলেন। খুব ভালো লাগার বিষয়।
তো যে কথা বলছিলাম, 2020 সালের আগে আমরা এই হাতে গোনা কয়েকজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না। তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। ইভেন 6 মাস আগেও আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। আজকে সাংবাদিক ইলিয়াস হোসাইন, তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক। কথা হলো তিনি একজন মানুষ, মানুষের ভুল হবেই। আমি এই যে ধরেন অ্যাবাউট 6 মিনিট কথা বলেছি, বেশি তো কথা বলি নাই, 6 মিনিট কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি আমার এই 6 মিনিট নিয়ে একটু অ্যানালাইসিস করেন, এই 6 মিনিটের বক্তব্য নিয়ে একটু অ্যানালাইসিস করেন, আমি নিশ্চিত আপনারা আমার ভুল বের করতে পারবেন। কেন? আমি মানুষ, আমার ভুল থাকবেই, মানুষের ভুল থাকবেই। কোনো মানুষ যদি বলে যে আমি ভুলের ঊর্ধ্বে, তাহলে সে মানুষ না, সে ফেরেশতা অথবা নবী। মানুষের ভুল থাকবেই, ভুল হবেই, এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তো ইলিয়াস একজন মানুষ, হতে পারেন একজন সাহসী সাংবাদিক, হতে পারেন একজন দেশপ্রেমিক, কিন্তু তিনি তো মানুষ। তো মানুষেরই তো ভুল হয়, তো ওনারও ভুল থাকতে পারে। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেত্রী এবং জামায়াতের একজন নেতা। বিএনপির নেত্রী, উনি খুব বড় নেত্রী না, কিন্তু জামায়াতের যে নেতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তিনি কিন্তু অনেক বড় মাপের নেতা। মানে ভাবি জামায়াতের আমির, জামায়াতের নায়েবে আমির মানে আমিরের প্রতিনিধি, এবং নায়েবে আমিররাই ভবিষ্যতে আমির হয়, অথবা আমিরের অনুপস্থিতিতে নায়েবে আমিরই আমিরের দায়িত্ব পালন করেন। তাহলে বুঝতে পারছেন যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের কত বড় নেতা। সেই নেতার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন। অনুরূপভাবে বিএনপির ওই নেত্রী শামা উবায়েদের বিরুদ্ধে তো শুধু অভিযোগ ইলিয়াস করে নাই, শামা উবায়েদের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে, আমি নিজেও কথা বলেছি। শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ আছে এম রহমান মাসুম। আমাকে না জামাত বানিয়ে দেন, কোনো সমস্যা নেই, এম রহমান মাসুম তো আর জামাত না। ইলিয়াসও পুরো বিএনপি, মাসুমও পুরো বিএনপি। ইলিয়াস নিজে বলেছেন তার ভিডিওতে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা বিএনপিকেই দেব। এটা ইলিয়াস অন রেকর্ড বলেছেন। তো ইলিয়াস তো আপনাদের লোক, তারপর আপনি মিডিলে রেখে আপনি অ্যানালাইসিস করেন। এটা দিবালোকের মতো পরিষ্কার, যখন জামাত বিএনপির নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো ইলিয়াস নায়েব মাসুম ছাড়া আর কেউ ছিল না, তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। আজকে এই শামা উবায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই। কি অভিযোগ? শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। এটা হলো শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ। আর জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের একজন দোসর, তেলবাজ, চামচা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান, তিনি 5ই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এখন আপনি দেখেন, শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অভিযোগ, এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন। শামা উবায়েদের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা, শামা উবায়েদ অনেক ছোট নেত্রী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ, দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন। অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, সেই তুলনায় শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না। অথচ আপনি দেখেন, দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। প্রথমত, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন, এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে।
দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন, সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন। সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায়, যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। এবং এই ভিডিওর নিচে, জামাতের বার্তার নিচে, জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ, ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই। এটাই কিন্তু রাজনীতি। অন দি আদার হ্যান্ড, আমরা আজকে দেখলাম শামা ওবায়েদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা ওবায়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন। ইলিয়াস হুসাইন, তারা বলেছেন ইলিয়াস আলী। সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার নাম ইলিয়াস আলী না। 1 নাম্বার ভুল। এমন একজন সাংবাদিক যিনি গত 1.5 যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন, যিনি 6 মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন, আজকে তিনি আওয়ামী লীগের দোসর। তো নামটা হলো ইলিয়াস হুসাইন, ইলিয়াস আলী না। 1। 2 হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না, যুক্তরাষ্ট্রে থাকেন। বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য, বারবার বলছেন ইলিয়াস আলী। এই তথ্যগত 2টা ভুল করেছেন আপনারা। 3 নাম্বার, যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল, সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শামা ওবায়েদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা রাজনীতি না, খুবই দুর্ভাগ্যজনক। আপনারাও, আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক, আমি বলছি না। যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন, জামাতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন, একটা বিবৃতি দিতেন, বা শামা ওবায়েদ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন। সেটাই কি ভালো হতো না? আমি বুঝি না, বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ? বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায়, তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন। তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় 1 যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন, আজও বিএনপির পক্ষেই কথা বলছেন, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন। সব যে অসত্য তা তো বলবো না। এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, মামলা বাণিজ্যে নিয়ে ব্যস্ত, এগুলো তো সত্য। কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক, তমুক নেতাকে বহিষ্কার করা হোক, আমাদের দলের ক্ষতি করতেছে তারা। কই একবারও তো মিছিল বের করলেন না। আপনাদের একজন নেত্রী, ক্ষুদ্র একজন নেত্রী, তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে 6 মাস আগেও নায়ক ছিলেন। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা কি আসলেই ক্ষমতা পেয়ে গেছেন? তারেক রহমানের মতোই আমাকেও আশ্চর্য হয়ে বলতে হয়, আসলেই কি আপনারা ক্ষমতা পেয়ে গেছেন? একটা বিষয় মনে রাখবেন, অনলাইন যোদ্ধা যারা এই সোশ্যাল মিডিয়ার যুগে, তাদেরকে শত্রু বানাইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার।
দেখেন, আসিফ নজরুল মনে করেছিলেন যে কিসের পিনাকি কিসের ইলিয়াস, উনার রাষ্ট্র ক্ষমতা উনার হাতে, উনি উনাদেরকে কেয়ারই করেন নাই, উনি যাচ্ছে তাই মনে করে উনার মতো করে উনি রাষ্ট্র চালাচ্ছেন। কাকে নিয়োগ দেবেন সেটা উনার ব্যাপার, ক্ষমতা উনার হাতে, কি বলবেন সেটা উনার এখতিয়ার, এরকম ভাব কিছুদিন দেখিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইলিয়াসকে থামাতে উনি কত মানুষের দ্বারে দ্বারে গেছেন। উনি আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর ছেলে শামীম সাইদির দ্বারস্থ হয়েছেন, উনি শাহেদ আলমের দ্বারস্থ হয়েছেন, উনি আসিফ মাহমুদের দ্বারস্থ হয়েছেন, উনি গুলাম মওলা রনির দ্বারস্থ হয়েছেন, উনি ফাহাম আব্দুল সালামের দ্বারস্থ হয়েছেন, অনেকের দ্বারস্থ হয়েছেন যে ভাই আমার পক্ষে একটা স্ট্যাটাস লেখেন। কতটা অসহায় এই বিষয়টা বিএনপিকে মাথায় রাখতে হবে। আপনারা কোনো অনলাইন যোদ্ধাকে যদি শত্রু মনে করে তার সাথে যুদ্ধে নামেন, পস্তাবেন। আমি অন রেকর্ড বলে রাখছি, ইলিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, পিনাকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, আমার বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করেছেন। আমার কথা বাদ দেন, আমি অখ্যাত মানুষ, আমি জনপ্রিয় না, আমার কথা আপনাদের শোনারও দরকার নাই, গুনারও দরকার নাই আমাকে। কিন্তু ইলিয়াসকে পিনাকিকে গুনবেন না, কনককে গুনবেন না, মাসুমকে গুনবেন না, পস্তাবেন। তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না। যুদ্ধ ঘোষণা করলে বিপদ কিন্তু খুবই সন্নিকটে, বলে রাখলাম। ক্ষমতা কিন্তু পান নাই এখনো, ক্ষমতায় কিন্তু এখনো যান নাই। ক্ষমতায় আদৌ যাবেন কিনা আপনারা জানেন না। পৃথিবী নিয়ন্ত্রণ করে একজন, বিএনপি পৃথিবী নিয়ন্ত্রণ করে না। হয়তো ভাববেন যে বাংলাদেশ আমরা নিয়ন্ত্রণ করি, না, বাংলাদেশে নিয়ন্ত্রণ করে একজন। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, এটা নিয়ন্ত্রণ করেন একজন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু মুসলমান, এটা আপনার বিশ্বাস থাকতে হবে। যতই আপনি বিএনপি করেন, এটা আপনার সাংবিধানিক রাইট, এটা আপনার গণতান্ত্রিক রাইট, এটা আপনার মত প্রকাশের স্বাধীনতা, এ ব্যাপারে আমার কোনো সে নাই। কিন্তু এই বিশ্বাস আপনার রাখতে হবে কি কত উল্লিল মুমিনিনা উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক তিনি, রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। সুতরাং আমি মনে করি যারা ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন, ইলিয়াসের কাছে ক্ষমা চান। ইলিয়াসকে আপনাদের দরকার। বিএনপির ইলিয়াসের মতো সাহসী সাংবাদিক বা ইউটিউবারের দরকার আছে। এটা বিএনপি বুঝুক না বুঝুক, আমি বুঝি। জামাত কিন্তু ঠিকই বুঝেছে যে ইলিয়াসকে হাতছাড়া করা যাবে না, ইলিয়াসের আমাদের দরকার আছে। এজন্য ইলিয়াসকে ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্মান প্রদর্শন পূর্বক ইলিয়াস একটা ভুল তথ্য উপস্থাপন করেছে, সেটার প্রতিবাদ জানিয়েছে। কোনোভাবেই ইলিয়াসকে আক্রমণ করেনি। রাজনীতি শেখেন, জামাতের নেতাদের কাছ থেকে রাজনীতি শেখেন। জামাতের রাজনীতি আপনি পছন্দ করেন না, আপ টু ইউ, এটাও আপনার মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু জামাতের কাছ থেকে রাজনীতি শিখতে তো দোষ নাই। আর এটা আপনি শিখছেন কি না শিখছেন কেউ তো দেখতেওছে না যে আপনার মান সম্মানে লাগবে। আপনি গোপনেই তাদের কাছ থেকে রাজনীতি শেখেন কাজে। ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিবাদ করা সবার অধিকার, তবে প্রতিবাদটা যদি গঠনমূলক হয় তাহলে সেটা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ঝাড়ু মিছিল কি সেই পরিবর্তন আনবে, নাকি শুধু বিতর্ক তৈরি করবে, সেটাই বড় প্রশ্ন। যুব দলের কর্মী বিএনপির হয়ে একজন বলছে, ইলিয়াস কখনো প্রমাণ ছাড়া কথা বলে না, এই ঝাড়ু দিয়ে এই বিএনপিকেই পিঠানো উচিত। ইলিয়াস ভাই কখনো মিথ্যা সংবাদ প্রচার করে না। ঝাড়ু মিছিল না করে রাস্তা পরিষ্কার করুন, কাজে আসবে। আপনারা কি মনে করেন, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এই মিছিল কি সঠিক পন্থা, নাকি অন্য কোনো উপায়ে প্রতিবাদ করা উচিত ছিল? কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি আপনার মতামত জানার অপেক্ষায় রয়েছি।